আসসালামু আলাইকুম। আমাকে কি ঠিকভাবে শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে? যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু চ্যাট বক্সে জানাবা, ঠিক আছে? আচ্ছা, তো যে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। স্ক্রিন শেয়ার করতেছি, যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমি আবারও বলতেছি, আমাকে একটু চ্যাট বক্সে বলে দিবা যে প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছ না। আচ্ছা, আশা করি যে আমার স্ক্রিনটা ভিজিবল তোমাদের কাছে। সরি। আসো। তো কি আমার ফার্স্টে আমাদের মডেল টেস্ট জিকে, যে মডেল টেস্ট 2 আমরা দিলাম, সেটার কোশ্চেন গুলো আমরা দেখে পেলাম। তো বলছে যে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটা ছিল। তাহলে বাংলাদেশের প্রথম প্রথম অস্থায়ী রাজধানী ছিল কি? মুজিবনগর। ঠিক আছে। কারণ কি? কারণ আমাদের কোনো একটা দেশে, মানে একটা দেশকে যদি স্বাধীন বলে তুমি বলতে চাও, তাহলে তোমার কি করতে হয়? ওই দেশে একটা সরকার থাকতে হয়। তো এই কারণে মুজিবনগর সরকার আমাদের ইভেন, মানে বিজয় পাইছি কবে? আমরা 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কিন্তু এর আগেই, অনেক আগে এপ্রিল মাসে আমাদের কি হয়েছে? মুজিবনগর সরকারটা গঠন হয়ে গেছে। কেন? কারণ যদি একটা সরকার না থাকে, তাহলে সেই দেশটাকে বৈধতা দেয়া যায় না। তো এই জন্য আমাদের মুজিবনগর সরকার, যেটাকে আমরা বলি, সেটা ছিল কি প্রথম আমাদের যে অস্থায়ী সরকার। আর অস্থায়ী রাজধানী কোনটা ছিল? অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর। তো কিসের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। এরপর বলছে যে আলোর কণাগুলোকে, সরি সরি, এক মিনিট। এরপরে বলছে যে আলোর কণাকে কি বলা হয়? আলোর কণাকে বলা হয় ফোটন। এখন বলতে পারো ফোটন কি? ফোটন তোমার এই যে লাইট, যেগুলা বের, মানে লাইট যে আমরা দেখি, ওরা কি করে? অনেকগুলো ছোট ছোট ফোটন, এক ধরনের পার্টিকেল, এক ধরনের কণা। ওই কণাগুলা একসাথে বান্ডেল আকারে থাকে, প্যাকেটের মতো থাকে। তো তারা যখন বিচ্ছুরণ হয়, সেটাকে আমরা কি করি? আলো হিসেবে দেখি। তাহলে আলোর কণাকে কি বলা হয়? আলোর কণাগুলাকে ফোটন বলা হয়। বাংলাদেশে ছেলেদের ক্যাডেট কলেজের মোট সংখ্যা কত? বাংলাদেশে ছেলেদের ক্যাডেট কলেজের সংখ্যা কত? টোটাল যদি 12টা হয়, মেয়েদের 3টা, তাহলে ছেলেদের 9টা। এরপর অ্যামিবা হলো একটি কি ধরনের জীব? এককোষী জীব। অ্যামিবা এককোষী জীব। এবার বলতেছে যে পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা কত? স্প্যান এই যে 41টি। আমরা যে 41টি। 41টি। ওকে, গুড, 41টি। 41টা স্প্যানের সংখ্যা। এরপরে বলছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কি? পৃথিবীর দীর্ঘতম আন্দিজ পর্বতমালা। পর্বতমালা হচ্ছে আদিস আন্দিজ আন্দিজ পর্বতমালা। 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 আর পদ্মা সেতু কি? পদ্মা সেতু পদ্মা সেতু তো স্পেন। কোন? পদ্মা কিন্তু আমাদের অনেক বড় একটা নদী, তাই না? পৃথিবীর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা, এটা বলতে পারো তোমরা? পদ্মা সেতু। পদ্মা। 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 পদ্মা নদী। দীর্ঘতম নদী বলছি, সেতু না। আচ্ছা, দীর্ঘতম সেতু পদ্মা সেতু, ওইটা ঠিক আছে। আর বৃহত্তম নদী কি? বৃহত্তম নদী মেঘনা নদী। ঠিক মেঘনা। আছে, মেঘনা। দীর্ঘতম বৃহত্তম এই মেঘনা। দুইটা কিন্তু গোলানো যাবে না। এরপরে বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? চারটি বাংলাদেশের চারটি। জাতীয় প্রতীকে চারটা চারটি। তারকা আছে। সেটা মনে রাখবা, একটা শাপলা, পানিতে ভাসমান শাপলা, দুই পাশে দুইটা ধানের শীষ, আর উপরে গিয়ে তোমার কি, দুই পাশে দুইটা দুইটা করে চারটা তারকা। আর পান পাতা, সরি, পান পাতা না, পাট পাতার মানে কয়টা সংযুক্ত পাট পাতা আছে জাতীয় তিনটি। প্রতীকে? তিনটি। 3টি। তিনটি। ওকে, গুড। 3টা। এবার প্ল্যান্ট সঠিক অ্যান্ড উত্তর দাও। তো কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে? আলোক শ্বসন, সংশ্লেষণ। ব্যাপন, সালোক অভিস্রবণ, সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। আলোক আচ্ছা, সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাধ্যমে কি সালোক করে সংশ্লেষণ। উদ্ভিদ খাদ্য তৈরি করে? আর যদি বলে যে শক্তি উৎপন্ন করে, দুইটা জিনিস, একটা খাদ্য উৎপন্ন উৎপন্ন করা, একটা শক্তি উৎপন্ন করা। তাহলে শক্তি কিভাবে পায়? শ্বসনের ফলে, যেটাকে শোষণ। ইংলিশে বলে কি, রেসপিরেশন। যদি বলে যে শক্তি কিভাবে উৎপন্ন করে, তাহলে হবে শ্বসন। আর যদি বলে খাদ্য কিভাবে তৈরি করে, সেটা হবে সালোক সংশ্লেষণ, বা ইংলিশে বললে ফটোসিনথেসিস। ষাট গম্বুজ মসজিদটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় কত সালে? তাহলে এটার উত্তর
1985। 1985 সালে ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়। কোনটা গ্রিন হাউস গ্যাস না? গ্রিন হাউস গ্যাস কাদেরকে বলতেছি? নাইট্রোজেন। 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 আচ্ছা, গ্রিন হাউস গ্যাস কাদেরকে আমরা বলি? যারা হচ্ছে তোমার হিট ট্র্যাপ করে রাখতে পারে, মানে তাপমাত্রা ধরে রাখতে পারে। তাহলে মিথেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কার্বন মনোক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এই সবগুলা গ্যাস কি আমাদের গ্রিন হাউস গ্যাস। তাহলে নাইট্রোজেন কি করে? হিট ধরে রাখতে পারে না, তাপ ধরে রাখতে পারে না, তাহলে নাইট্রোজেন কি আমাদের গ্রিন হাউস গ্যাস না। কোনটা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল? পাট। প্রধান অর্থকরী ফসল কি? পাট। পাট। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আর যদি বলে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল তাজউদ্দিন ইসলাম। আহমেদ। নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আর তাজউদ্দিন আহমেদ ছিলেন কি? প্রধানমন্ত্রী। ঠিক আছে। প্রধানমন্ত্রী। এরপরে হচ্ছে জীব দেহের শক্তির উৎস কোনটি? খাদ্য। 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 Okay. খাদ্য। আমরা বলি না যে দেখো অপশন কি কি আছে। ভিটামিন কি আমার অনেক অল্প পরিমাণে লাগে শরীরে, অনেক প্রয়োজনীয় কিন্তু অল্প পরিমাণে, সে শক্তি উৎপন্ন করতে পারে না। বাতাস তো কিছুই না, বাতাস খেয়ে কি আর পেট ভরে? শক্তিও তো আসে না। আর জল কি? জলও তোমার হাইড্রোজেন মানে H2O, ও কি করে? শক্তি দেয় না। তাহলে খাদ্য হচ্ছে জীবদেহের শক্তির উৎস। বাংলাদেশের কোন জেলায় কোনো সীমান্ত নেই? ঝালগাঁও। ঝালকাঠি। ঝালকাঠি। ঝালকাঠির কোনো হচ্ছে সীমান্ত নেই। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে দ্রুত? বায়ু। কঠিন। কঠিন। বায়ু। কঠিন। কঠিন। বায়ু। বায়ু না, কঠিন। সবচেয়ে দ্রুত কোনটাতে? কেন হচ্ছে গিয়ে কঠিন পদার্থ? তোমরা কি করবা, একটু একটা টেবিল যে তোমাদের আছে, টেবিলের মধ্যে কান রেখে একটু শব্দ করো, দেখবা শব্দটা অনেক জোরে শোনা যাচ্ছে। তো নর্মালি সেম শব্দটা করলে কিন্তু বাতাসে অত তাড়াতাড়ি শোনা যায় না। তাহলে কি কঠিন পদার্থে আমাদের কণাগুলাকে একদম কাছাকাছি থাকে, একদম কম্প্যাক্ট হয়ে থাকে, দৃঢ় হয়ে থাকে। তো এই কারণে কি হয়, শব্দ অনেক দ্রুত হচ্ছে গিয়ে কি করতে পারে, মানে প্রবাহ প্রবাহ হইতে পারে বা হচ্ছে পরিবাহিত হয়। শূন্যস্থানেও তো হতে পারে। শূন্যস্থানে শব্দ যাবেই না, শূন্যস্থানে শব্দই উৎপন্ন হয় না, কারণ শূন্যস্থানে কোনো মাধ্যম নাই। শব্দ কিন্তু কোনো মাধ্যম ছাড়া যাইতে পারে না। তো তোমাকে যদি স্পেসে নিয়ে যাওয়া হয়, বা ধরো মহাকাশ যেখানে শূন্যস্থান, কোনো কিছু নাই, বাতাস নেই, সেখানে নিয়ে গেলে তুমি যতই জোরে চিৎকার করো না কেন, কোনো শব্দ শুনতে পাওয়া যাবে না, কারণ সেখানে হচ্ছে সেটা শূন্যস্থান, কোনো মাধ্যম নেই। ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখবা। তাহলে শব্দের গতি সব থেকে দ্রুত চলে কোথায়? কঠিনে। এরপরে হচ্ছে কি তরল, এরপরেতে হচ্ছে কি হবে? বায়ু হবে। আর শূন্যস্থানে শব্দ শোনাই যাবে না, কোনো শব্দ উৎপন্নই হবে না। তোমার পাশে ধরো একটা মানুষ আছে, তুমি মানে তোমাকে ধরো আকাশে মানে মহাবিশ্বে ছেড়ে দেওয়া হলো, তো তোমার পাশে একটা হচ্ছে তোমার বন্ধু গেছে তোমার সাথে, তুমি যতই জোরে চিৎকার করো সে কিচ্ছু শুনতে পারবে না, কারণ সেখানে কোনো মাধ্যম নাই। তো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবা। এরপরে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা বিশ্বের শিশুদের কল্যাণে কাজ করে? ইউনিসেফ। 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 আর ইউনেস্কো কি করে? ইউনেস্কো হচ্ছে ওই যে তোমার একটু আগে আমরা পড়লাম যে ষাট গম্বুজ শিল্প মসজিদকে সংস্কৃতি। কবে ঘোষিত করছে, মানে যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক আছে, যেগুলো আমাদের আহ মানে প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি। নিদর্শন বা এই ধরনের, এই জিনিসগুলোকে রক্ষা করে কি? ইউনেস্কো। আর সংস্কৃতি। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সে কি করে? সে হচ্ছে কি আমাদের স্বাস্থ্য রিলেটেড কাজগুলা করে, যে কোন দেশে মহামারী হচ্ছে, কি হচ্ছে। যেমন করোনা হলো, তখন আমরা কিন্তু অনেক হু এর কথা শুনছি, WHO এর কথা শুনছি, যে যখন কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো প্রবলেম দেখা যায় তখন সেখানে হু কাজ করে। আর IMF, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটারি, মনিটারি ফান্ড। হ্যাঁ, তো সে কি করে? টাকা পয়সা রিলেটেড লেনদেন। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক বা হচ্ছে IMF, এই দুইটা অর্গানাইজেশন তোমার হচ্ছে কোন দেশের অর্থনীতি কতটুকু যাচ্ছে, ডলারের মূল্য কত হবে, যেমন ধরো ডলার, ইউরো, এদের মূল্য কিন্তু বাড়ে কমে। ঠিক আছে, দেখবা অনেক সময় আমরা বলি কি টাকার টাকার মান কমে গেছে, ডলারের মান কমে গেছে, তার মানে কি? এই জিনিসগুলো নির্ধারণ করতেছে কে? IMF অথবা ওয়ার্ল্ড ব্যাংক। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। কামরুল হাসান। ওকে। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? কয়লা, সূর্য। প্রাকৃতিক গ্যাস, সূর্য। সূর্য। আচ্ছা ঠিক আছে, সূর্য হচ্ছে আমাদের নবায়নযোগ্য। নবায়নযোগ্য শক্তি কোনগুলাকে বলতেছি? যেগুলাকে তুমি বারবার যেগুলো কখনো ব্যবহার করতে ফুরায় না। পারবা। হ্যাঁ, কখনো ফুরাবে না। কিন্তু কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, এরা কি করে? ফুরায় যাইতে পারে। আচ্ছা, এরপরে দেখো
প্রাচীন বাংলার কোন জনপদটি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত? সমতট সমতট হ্যাঁ, সমতট। আর হচ্ছে যদি বলে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এই বঙ্গ জেলাগুলো কোন জনপদে গঠিত? বঙ্গ বঙ্গ। ওকে, গুড। আর যদি বলে যে প্রাচীনতম জনপদ কোনটা ছিল? পুন্ড্র পুন্ড্র। ওকে। আর হচ্ছে পুন্ড্রর রাজধানী কি ছিল? পুন্ড্রবর্ধন। ঠিক আছে। আর এখন বর্তমানে কোন অঞ্চলটাকে আমরা হচ্ছে কি আগে পুন্ড্র ছিল? বগুড়া বগুড়া মহস্থান আচ্ছা, বগুড়ার যে আমরা মহাস্থানগড় চিনি সেটা কি একটা পুন্ড্রর মানে পুন্ড্রনগর নিদর্শন বলতে পারো, বা ইয়ে হচ্ছে পুন্ড্রনগর যেটা ছিল। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করে? 1999 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালে। আমরা যে বলি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সেটাই হচ্ছে 1999 সালে ইউনেস্কো বলে যে ঠিক আছে তোমরা সবাই পালন করবা। এরপর 2000 সাল থেকে পুরা বিশ্বে এই জিনিসটা পালন হওয়া শুরু করে। একটি সরল যন্ত্রের উদাহরণ কোনটি? কাচি কাচি। কাচি আচ্ছা, এই কোশ্চেন তো আগেই পড়ে ফেলছি। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সেটা হচ্ছে পদ্মা কি হবে? পদ্মা 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 না, মেঘনা না, মেঘনা হচ্ছে বৃহত্তম। আর যদি পদ্মা বলে নদ কোনটি? ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র। আচ্ছা, ব্রহ্মপুত্র বাদে আরেকটা নদের নাম বলতে পারো তোমরা? কপোতাক্ষ আড়িয়াল খাঁ ওকে, গুড। দুজনেরই হয়েছে, কপোতাক্ষ যে বলছে সেও হয়েছে, আড়িয়াল খাও হয়েছে। নদ জানার আরেকটা এভাবে মনে রাখতে পারো, যেগুলা শেষে দেখবা যে আকার নেই, যেমন মেঘনা, পদ্মা, যমুনা, এরা কি সবাই নদী, বাট ব্রহ্মপুত্র, কপোতাক্ষ এই টাইপের যারা আছে ওরা হচ্ছে নদ। ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো। মানুষের চোখের রেটিনা একটি কিসে ফিল্মের মতো কাজ করে, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য সত্য। রেটিনা হচ্ছে ক্যামেরার ফিল্মের মতো কাজ করে। বাংলাদেশের জাতীয় দিবস হলো 16ই ডিসেম্বর। মিথ্যা মিথ্যা মিথ্যা। 16ই ডিসেম্বর কি বিজয় দিবস। আর স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ 26 মার্চ 26 মার্চ ওকে। আর যদি বলে যে কালো রাত কবে? 25 মার্চ 25 মার্চ আচ্ছা, বাংলাদেশের সংবিধান প্রণীত হয় 1972 সালে। সত্য 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 আচ্ছা, এখানে না আরো কয়েকটা ডেট আছে, এটা তোমরা একটু দেখবা। প্রণীত হওয়া, গৃহীত হওয়া, উত্থাপন করা, তিনটা গৃহীত মাথায় হয় রাখো। 5 নভেম্বর। হ্যাঁ, 4 নভেম্বর। আরেকটা কোশ্চেন আছে আমাদের, সেটা হচ্ছে তোমার এই সংবিধান লিখছে কে, মানে কে হচ্ছে প্রণয়ন করছে? ডক্টর কামাল হোসেন। এরপরে হচ্ছে বাতাসের চাপ পরিমাপের যন্ত্র হলো অ্যামিটার। মিথ্যা এটা হচ্ছে মিথ্যা। এটা মিথ্যা। চাপ চাপ পরিমাপের যন্ত্র অ্যামিটার, এটা মিথ্যা। অ্যামিটার দিয়ে কি করে? অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট পরিমাপ করি। ভোল্টেজ পরিমাপ করা হয় কি ভোল্ট মিটার দিয়ে। আর চাপ হচ্ছে অ্যাটমসফিয়ার, তো এটা হচ্ছে ব্যারোমিটার বলে। ঠিক আছে, চাপ পরিমাপের যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। ব্রাজিল বিশ্বের সবচেয়ে কফি উৎপাদনকারী দেশ। মিথ্যা সত্য সত্য। সত্য। দেখবা কফির হচ্ছে আমরা বলি না ব্রাজিলিয়ান কফি অনেক মজা খাইতে বা এরকম অনেক করা হয়, ব্রাজিল হচ্ছে সব থেকে বেশি কফি উৎপাদন করে। আলো একটি শক্তি এবং এটি সরল পথে চলে। সত্য সত্য সত্য। আরেকটা আমরা কি পড়লাম, আলো কি দিয়ে গঠিত? আলোর কণা দিয়ে গঠিত। কণাগুলাকে কি বলে? ফোটন বলা হয়। ফোটন আচ্ছা, 6 দফা ম্যাম দাবিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। সত্য সত্য। এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, 6 দফা দাবিতে অর্থনৈতিক দফা কয়টা ছিল? অর্থনৈতিক দফা ছিল 4টা। ম্যাম হ্যাঁ, বলো। আলোক কণাকে যে ফোটন বলা হয় এটা তো আমাদের বই ভিতরে নাই, তাহলে এটা কোথায় পাবো? এটাই যে এখন পাইলা পড়তে গিয়ে, আলোর কণাকে ফোটন বলা হয়, মাথায় রাখো। ঠিক আছে, পরে পরবর্তীতে পাবা গিয়ে। দেখো, সবসময় জিকে যে কোথা থেকে আসবে এটা একদম শিওর করে তুমি সিলেবাস অনুযায়ী বলতে পারবে না, অন্য যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে। তাই আমরা যত বেশি এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে পারবো তত আমাদের লাভ। ঠিক আছে। এবার হচ্ছে বাংলা একাডেমির সাবেক নাম কি?
বাংলা একাডেমির সাবেক নাম হচ্ছে বর্ধমান বর্ধমান হাউস। বর্ধমান হাউস। বর্ধমান হাউস। বর্ধমান হাউস। তারপরে বলতেছে বাংলাদেশের কোন শিল্পীকে শিল্পাচার্য নামে অভিহিত করা হয়? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আচ্ছা, ওনার কাজগুলা নিয়ে একটা সংগ্রহশালা তৈরি করা হয়েছে। ওই সংগ্রহশালাটা কোথায় তোমরা বলতে পারো? ওনার শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা একটা আছে, সেটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। আচ্ছা, মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? কক্সবাজার কক্সবাজার। কক্সবাজার। লাইন অফ কন্ট্রোল কি? ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কাশ্মীরের বিভক্তকারী সীমান্ত। সীমান্ত। হ্যাঁ, ভারত পাকিস্তানের যে সীমান্ত আছে ওদের মাঝে কাশ্মীর অঞ্চলে, সেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ ভারত, কোনটি? ইন্ডিয়া, ভারত ইন্ডিয়া, ভারত। ইন্ডিয়া। ভারত, ইন্ডিয়া। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। আচ্ছা, ওয়াটারলু কোথায় অবস্থিত? বেলজিয়াম বেলজিয়াম বেলজিয়াম। বেলজিয়াম। ওকে, গুড। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল কামরুল হাসান। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখে? 10 ডিসেম্বর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আমাকে বলতে পারো যে বাংলাদেশের জাতীয় পতাকা এখন যেটা আমরা দেখি সেটার কামরুল হাসান। তারপরে আরেকটা ছিল একদম প্রথম যে মানচিত্র করা মানচিত্র হয়েছে, গঠিত সেটা কিরকম ছিল? লাল একদম বৃত্তের মধ্যে শুরুতে যে মানচিত্রটা করা হয়েছিল সেটা কিরকম ছিল? চিত্র একটা বাংলাদেশের মানচিত্র। হলুদ একটা মানচিত্র মানচিত্র ছিল। ওকে। আর বাংলাদেশের জাতীয় পতাকার কত, অনুপাত কত? 5:3 আচ্ছা, ঠিক আছে। 5 তোমরা অনুপাত হচ্ছে 3 হ্যাঁ, 5:3 আর 10:6। তোমরা হচ্ছে কি সব পারো। তাহলে এই 40টা আমাদের হয়ে গেল, আশা করি এগুলা কারো ভুল হবে না। আচ্ছা, আজকে আমরা আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে আইসিটি বইটা আমরা দেখবো। হ্যাঁ, বলো। বলতেছিলাম যে এখনো তো অনেক বইয়ে চিনি লেখা থাকে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা হিসেবে এখনো তো অনেক বইয়ে চিনি লেখা থাকে। চীন। এখন তুমি কত বই পড়তেছো? তোমার হচ্ছে মানে পাবলিকেশন কবে প্রকাশিত হয়েছে, যেটা একদম লেটেস্ট পাবলিকেশনের বই সেটা ফলো করবা। ঠিক আছে, আমি যতদূর জানি যে ভারত হওয়ার কথা, তবুও আমি ম্যাম এটা জি check ভারত করতে চীন পারবো। ভারতই হবে। ভারত ভারতই হবে। মিনিট। আমার মনে হয় যে ভারতই হওয়ার কথা। আর কিছু জায়গায় হয়তো চিলি এরকম মিস্টেক থাকতে পারে। তোমরা যেটা করবা, চীন আগে আরেকটু ছিল একদম লেটেস্ট রিপোর্ট দেখবা। চীন আগে ছিল এখন নেই এই বছর বলছে যে চীন বলেছে প্রায় 100 জনের মধ্যে 100 জন বাড়ি গেছে। চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই একসাথে বার্গার ভিতরে না খেলে মজা। 2 দিন যা বানাইলো। আমার খবর থাকে কিন্তু ওকে এরকম না তো আসো আমরা হচ্ছে, আর কেউ প্লিজ হচ্ছে অ্যানোটেশন অন করো না বা অ্যানোটেট করো না, কারণ হচ্ছে বাকিদের প্রবলেম হয়। ঠিক আছে, তোমাদের আঁকাআঁকি করতে হইলে পরে মন মতো ইচ্ছে মতো পরে করো, এখন না। আগে ক্লাসটা নিয়ে নি। ম্যাম ঠিক আছে, হ্যাঁ বলো। ম্যাম বিজ্ঞান বলো বই বলো। কি পুরোটা শেষ হয়েছিল এরকমই বিজ্ঞান বই তো তোমাদেরকে আমি কত পড়াইলাম, এই পর্যন্ত পড়াইছিলাম ম্যাম না, মহাবিশ্ব পর্যন্ত পড়াইছিলাম বিজ্ঞান বই। আজকে তোমাদের ম্যাম আইসিটিটা গতিবাদ আমি হচ্ছে আছে পড়াবো। গতি মাথা পুরো নষ্ট। আচ্ছা, গতিটা তাহলে আরেকদিন হচ্ছে কি করাই দিবনি, পড়াই দিবনি, সমস্যা নেই। আজকে আমরা আইসিটি পড়াই আপাতত, ঠিক আছে? ঠিক আছে ম্যাম আচ্ছা, অ্যানোটেট কে করলা বাবা? আমি বারবার বলতেছি যে তোমরা এগুলা করো না, হ্যাঁ। অ্যানোটেট করলে বাকিরা অনেক ডিস্টার্ব হয়। তোমরা যদি ভালোভাবে থাকো, একদিন আমি একটা ক্লাস নিব না, যাও যেদিন বলবো সারাদিন তোমরা অ্যানোটেট করো, কোনো প্যারা নেই, সারাদিন বসে বসে আঁকাবুকি করো। মানে ভুল বাট করে এখন কোনো হচ্ছে ক্লাস শুরু করতেছি, তো হচ্ছে কেউ করো না, ওকে? কিরকম জানি শব্দ হচ্ছে। তোমাদের আমি একটু আনমিউট করি, কারো থেকে মনে হয় ইয়ে আসতেছে, শব্দটা আসতেছে।
তোমরা নিজেদেরকে একটু মিউট করে ফেলো, ঠিক আছে? আল্লাহ, একটা বলতেছিলাম ম্যাম কেমন জানি শব্দ আসতেছে, তারপর তুই মিউট করছিস। আচ্ছা, তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা, এখানে হচ্ছে একটা এমসিকিউ আমরা বলতে পারি এরকম, যে মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে চরফ্যাশন এটা কোন জেলার উপজেলা, তাহলে কি হবে? ভোলা জেলার একটা উপজেলা কি চরফ্যাশন। ম্যাম আমি চরফ্যাশন উপজেলার। ও আচ্ছা, তাহলে তো ভালোই মিলে গেছে। এই যে আচ্ছা, বাবা আর বলে সব আসছে থেকে না, এই যে বড় দ্বীপ জেলা কাকে বলে বলো তো? জি ম্যাম। ভোলা। ম্যাম স্ক্রিনটা বাংলাদেশের দেখতে সব থেকে পাচ্ছি না। বড় দ্বীপ জেলা কোনটা? ভোলা ভোলা। ভোলা, ঠিক আছে, ওকে গুড। ভুলিয়ে যাওয়া। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সরি সরি, আমি শেয়ার করি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে। Yes, ma'am. ইয়েস ম্যাম। এরপরে এখানে একটা গল্প লিখলো যে হচ্ছে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস, সে হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠান দেখছিলেন। তাহলে কৃষি দিবানিশি এটা একটা অনুষ্ঠান হইতো, এটা দেখবে যে কৃষিবিদ সিরাজ বলে একজন লোক আছেন, তিনি হচ্ছেন এই অনুষ্ঠানটা পরিচালনা করতো। তো উনি মূলত কৃষি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে করতো, তো ওনার অনুষ্ঠানটার নাম ছিল কি কৃষি দিবানিশি। আচ্ছা, নাম তারপরে হতো বাবা। হচ্ছে এখান থেকে আর তো কিছু নাই। উম, আচ্ছা, তারপরে এখানে এগুলো তোমরা সবাই জানো, ইন্টারনেট ব্যবহার করে কি করে না করে, তথ্য সংগ্রহ করে, এই জিনিসগুলা। ম্যাম আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস যে আমরা এখন বর্তমানে যে ওই যে ওই খাতাটা তো। ম্যাম ম্যাম নিয়ে নিছে মনে হয়। ম্যাম কোথায়? মিস মনে হয় ভুল করে চলে গেছে। ম্যাম আপনি কোথায়? ম্যাম চলে গেছে লিফট নিচে গ্রুপ থেকে। না লিভ নাই নাই। আমার কাছে ইয়ে আছে, উপরে লেখা হচ্ছিল টিচার্স লিভ। আমার এই সেটিং করা আছে। আচ্ছা, সরি, আমার একটু নেটটা ডিস্টার্ব করতেছিল। আশা করি এখন আবার সবকিছু দেখা যাইতেছে। সবকিছু ঠিক আছে না? দেখো তো। জি ম্যাম। ওকে, ইয়েস ম্যাম। এখন হচ্ছে আমরা তথ্য প্রযুক্তির এখানে যে একটা নতুন টার্ম পাচ্ছি, সেটা কি? গ্লোবাল ভিলেজ। তাহলে পৃথিবীটাকে এখন কি বলা হচ্ছে? গ্লোবাল ভিলেজ গ্লোবাল হচ্ছে। কেন ভিলেজ। গ্লোবাল ভিলেজ? কারণ আমরা ভার্চুয়ালি সবাই পাশাপাশি চলে আসছি। তো তোমাদেরকে যদি হচ্ছে এরকম কোশ্চেন আসে যে এখন বিশ্বটা কিসে পরিণত হয়েছে, তারপরে অপশনে ধরো অনেক কিছু দেয়া আছে, বা হচ্ছে বৈশ্বিক গ্রাম বলতে কি বুঝাচ্ছ, কিভাবে কানেক্টেড ভার্চুয়ালি পাশাপাশি, এই ধরনের বিভিন্ন অপশন থাকতে পারে। তাহলে কি ভার্চুয়ালি আমরা গ্লোবাল ভিলেজ হিসেবে সবাই একে আরেকজনের সাথে কানেক্টেড হয়ে আছি। তারপর ম্যাম আধুনিক প্রযুক্তি কিভাবে গড়ে উঠেছে? হ্যাঁ বলো। এই যে আইসিটি বইয়ের যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কি মুখস্থ করা লাগবে, পরীক্ষা আসবে? কোনগুলা বুঝিনি। সংজ্ঞা? সংখ্যা। না না, সংজ্ঞা আসার কথা না, সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। কিন্তু যেটা পড়বা, পড়ে একটু মাথার মধ্যে ধারণা রাখবা যে এই জিনিসটা বলতে আসলে কি বুঝাচ্ছে, এটুকু থাকলেই হবে, সংজ্ঞা আসার কথা না। কিন্তু একটা যেটা হইতে পারে, যেমন আমি যখন ক্যাডেট কলেজে এক্সাম দিছিলাম, তখন ফ্রি হ্যান্ড রাইটিং এ ইংলিশে চলে আসছিল, আইসিটি রিলেটেড একটা টপিক নিয়ে ইংলিশে প্যারাগ্রাফ চলে আসছিল, যে এটা দিয়ে কি বুঝো। পরে হচ্ছে ফ্রি হ্যান্ড লিখতে হয়েছে। তো মুখস্থ করার দরকার নেই, কিন্তু ওই বিষয়টা নিয়ে তোমার যাতে ধারণা ক্লিয়ার থাকে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে, তাইলেই হবে।
আচ্ছা, তাহলে হচ্ছে এখানে বুঝছি। আর যদি তোমাদের এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে যে আধুনিক প্রযুক্তি কি দিয়ে গড়ে উঠেছে, তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে কি হয়েছে, আমাদের আধুনিক প্রযুক্তি গড়ে উঠেছে। আর এই ডিজিটাল ইলেকট্রনিক্স কি করতেছে, পুরো পৃথিবীটাকে বদলে দিচ্ছে। তারপরে এই যে এখানে যে ENIAC নামে একটা কম্পিউটার ছিল। তো পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি? এনিয়া। ENIAC। এনিয়েক এনিয়াক ঠিক এনিয়াক আছে, ENIAC। এনিয়েক আর যদি তোমাকে বলে যে প্রথম গণনা যন্ত্র কি ছিল? কম্পিউটার। অ্যাবাকাস। অ্যাবাকাস। এনিয়াক হ্যাঁ, অ্যাবাকাস। এর প্রথম কম্পিউটার ছিল ENIAC, আর প্রথম গণনা যন্ত্র মানে যেটাকে অ্যাবাকাস। বললো ক্যালকুলেটর, সেটা ছিল কি? অ্যাবাকাস। এনিয়েক আচ্ছা, এরপরে হচ্ছে উপাত্ত ও তথ্য। এখানে তোমার ইনফরমেশন কাকে বলে, নলেজ কিভাবে আসে, এগুলা এত দরকার নেই, এগুলা এভাবে আসার কথা না। আচ্ছা, তো এই যে এই চার্টটা একটু তোমরা দেখো, যে তোমার ধরো এরকম ফ্লো চার্ট যদি আসে কোনো কারণে, যে ডাটা, ডাটা থেকে ডাটাগুলা কি হচ্ছে, ডাটা কাকে বলি, যে এই যে ধরো একটা চার্ট দেয়া আছে, এই চার্টের যে প্রত্যেকটা জিনিস, যে নান্টু, বিলু, রেনু, কণা, ওরা কি ব্রাশ করে নাকি করে না, এই যে এক একটা ইনফরমেশন, এগুলাকে আমরা কি বলতেছি, ডাটা বলতেছি। ইনফরমেশন তো অনেক ধরনের অগোছালো ইনফরমেশন হইতে পারে। ওদেরকে যখন কালেক্ট করা হয়, তোমাকে যখন সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়, সেটাকে বলা হয় কি, ডাটা। তো ডাটা, সরি, ইনফরমেশন, ওটাকে বলে কি, তোমার ডাটা হচ্ছে এলোমেলো থাকে। তো ডাটাকে কি করতেছে, প্রসেসিং সিস্টেমের মধ্যে নিতেছে। যেমন একটা কম্পিউটার হইতে পারে, সেটা একটা প্রসেসিং সিস্টেম, বা অন্য যে কোনো কিছু হইতে পারে। তো ওই প্রসেসিং সিস্টেমটা কি করে, তোমার একটা সুন্দর করে তাকে অ্যারেঞ্জ করে ফেলে। তো ওই অ্যারেঞ্জ করার পরে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা কি, একটা ইনফরমেশন। এখন ধরো এলোমেলো অনেকগুলো সংখ্যা তোমাকে দেয়া আছে, তুমি তো বুঝতে পারবা না যে এটা কিসের সংখ্যা, কি হচ্ছে। তাহলে এরা কি, এলোমেলো এক ধরনের ডাটা। তো এদেরকে তুমি যখন সিস্টেম ওয়াইজ সাজাচ্ছ, যে ধরো এই এলোমেলো সংখ্যাগুলাকে প্রত্যেকের বয়স, তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে ফার্স্টে ডাটা, এরপর প্রসেসিং সিস্টেম, এরপরে আসতেছে কি, ইনফরমেশন। তো ইনফরমেশন কাকে বলে, প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে। ইনফরমেশন নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত, অর্থবহ ও প্রয়োজনীয় হওয়া দরকার। তাহলে এই লাইনটা একটু তোমরা দাগাই ফেলো, যে প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপ, মানে ওই যে এলোমেলো সংখ্যা, সেটার অর্থবহ রূপটাকে আমি কি বলতেছি, ইনফরমেশন বলতেছি। এটা ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। তো হচ্ছে ব্যক্তিগত সামাজিক বিভিন্ন যোগাযোগ, আমরা জানি যে মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করা যায়, SMS, ইমেল, চ্যাটিং, এগুলা বিভিন্ন ধরনেরই করা যায়। তারপরে হচ্ছে বিনোদন, কিভাবে বিনোদনে কাজ করতেছে, এগুলো একটু নিজের পড়ে নেবে, এখান থেকে ওরকম ডিটেইলে কিছু আসবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, তথ্য প্রযুক্তির ব্যবহার। তো আইসিটির ফুল ফর্ম তো আমরা সবাই জানি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো শিক্ষা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, ধরো এখানে ইবুকের কথা বলছে, ইবুকের কয়েকটা নাম বলতে পারবা তোমরা? ইবুকের নাম বলো তো। ক্যান্ডেল হুম, কিন্ডেল। কিন্ডেল হচ্ছে আমাদের একটা ইবুক। তো ওই ইবুক দেখতে কি হয়, একদম পুরো রিয়েল বইয়ের মতোই লাগে দেখতে। ইভেন তুমি পেজ গুলো উল্টাইতে পারবা, মানে এমনি আমরা ট্যাব বা কিছু ইউজ করার ক্ষেত্রে কি হয়, একটা ট্যাব করি, স্লাইড হয়ে যায়। বাট কিন্ডেলের বই পড়ার ক্ষেত্রে তুমি দেখবা যে মনে হবে তুমি পেজ উল্টাচ্ছ, ওরকম তোমাকে একটা ভাইব দিবে। পেজ গুলো একটু হলুদ টাইপের থাকে, ঠিক আছে, এবং পেজ উল্টানোর যে সাউন্ডটা, ওই সাউন্ডটা ইভেন তোমার কিন্ডেলে ইনস্টল করা থাকে। তো তোমার পড়তে গেলে মনে হবে তুমি অ্যাকচুয়ালি রিয়েল একটা বই পড়তেছো। তাহলে কিন্ডেল কি, আমাদের হচ্ছে একটা ইবুক। আর এখানে হচ্ছে হাজার হাজার বই পর্যন্ত রাখা যায়। তারপরে হচ্ছে শরীরের বাইরে থেকে ভেতরের হৃৎপিণ্ডের ছবি কিভাবে তুলে, এই জিনিসগুলোকে আইসিটি ব্যবহার করে করা যায়। তারপর বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে আইসিটি ইউজ করা হয়। তো এখানে এই যে এই লাইনটা একটু মাথায় রাখবা, যে আমাদের দেশের বিজ্ঞানী পাটের জিনোম ব্যবহার করেছেন। তাহলে আমাদের দেশে কি করা হয়েছে, প্রথম পাটের জিনোম আবিষ্কার করা হয়েছে। পাটের জিনোমটা কিভাবে করে, জিনোম কি, আমাদের প্রত্যেকে, আমাদের জিন আছে। বলো তো মানুষের শরীরে কয় জোড়া জিন থাকে বা ক্রোমোজোম থাকে? 23 জোড়া 23 জোড়া 22 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম থাকে। তো এগুলাকে তোমার কি বলা হয়, জিনোম বলতে এরকমই বোঝায়, যে যেগুলা দিয়ে তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলা বা তুমি কিভাবে তৈরি হচ্ছ, এই জিনিসগুলা বের করা হয়, মানে যেটাকে বলে প্রাণের ভিত্তি। তো পাটের জিনোম কে করছে, বাংলাদেশিরা আবিষ্কার করছে। তো এখানে নেতৃত্ব কে দিছিল, এটা এটা কি তোমরা জানো, কোন
প্রফেসর, মাকসুদুল আলম। হ্যাঁ, ডক্টর মাকসুদুল আলম। উনি হচ্ছে মাসুদ এই আলম। পাটের যিনি, হ্যাঁ মাকসুদুল আলম। আচ্ছা, তারপর হচ্ছে পরিবেশ আর আবহাওয়া। এখানে হচ্ছে 1970 সালে প্রলয়ঙ্করী একটা ঘূর্ণিঝড় ছিল, যেটাতে 5 লক্ষ লোক মারা গেছিল। এখন তোমাদের হচ্ছে এর সাথে আরো অনেকগুলো ইনফরমেশন যুক্ত থাকে, আমি তোমাদেরকে শর্ট করে কাহিনীটা বলি। কাহিনী হচ্ছে, আমরা তো জানি যে 1971 সালে কি আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। তো এই 1971 সালের মুক্তিযুদ্ধের পেছনে একটা বড় ভূমিকা রাখছিল কি 1970 সালের এই ঘূর্ণিঝড়। কেন ঘূর্ণিঝড় রাখছিল? কারণ হচ্ছে 1970 সালে এই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল, সেখানে এত এত যে মানুষ মারা গেছে, 5 লক্ষ মানুষ মারা গেছিল। এই ঘূর্ণিঝড়ে তো আমরা জানি যে একটা কি হয়, পূর্বাভাস পাওয়া যায় যে হচ্ছে এরকম, তখনও পূর্বাভাস পাওয়া গেছিল। আমাদেরকে হচ্ছে পাকিস্তান সরকার তখন যে ছিল, তাকে সতর্ক করা হয়েছে যে এরকম একটা ঘূর্ণিঝড় আসতে পারে, যাতে প্রপার তোমার হচ্ছে ম্যানেজমেন্ট করা হয় বা ঠিকভাবে যাতে সবকিছু গুছায় রাখা হয়। কিন্তু পাকিস্তান সরকার পাত্তা দেয়নি, কারণ ঘূর্ণিঝড় এসে পড়বে কোথায়? পূর্ব পাকিস্তানে, আমাদের বর্তমান বাংলাদেশে। এই কারণে তারা কোনো স্টেপ নেয় নাই, কিছু নেই, মানুষ কিছু জানতোও না। হঠাৎ করে দেখে ঘূর্ণিঝড় আসছে, তো এরকম লক্ষ লক্ষ মানুষ হচ্ছে ঘূর্ণিঝড়ে মারা যায়। এখন নর্মালি যখন কোনো একটা ট্র্যাজেডি হয় কোনো দেশে, আমরা কি দেখি? যে সরকার প্রধান আসে, এসে হচ্ছে আমাদেরকে বলে যে মানে আশ্বস্ত করে বা ক্ষতিপূরণ দেয় বা কিছু একটা তো করে। কিন্তু ওই সময় পাকিস্তানি সরকার আসেও নাই, মানে একটু যে এসে দেখা করে যাওয়া বা দুস্থদেরকে একটা সহায়তা করা, কিচ্ছু করেন নাই। তো এটা হচ্ছে বাংলাদেশের মানুষদের অনেক খারাপ লাগছে, যে যদি আমরা একটা দেশ হইতাম তাহলে তো এরকম বৈষম্য কখনো করতো না। তাহলে এর ফলে কি হয়েছে, পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে তখন গেছে গিয়ে জনবল তৈরি করছে, এরকম বিভিন্ন কাহিনী টাহিনী। তো এরপরে হচ্ছে গিয়ে এই যে 1970 সালে যে সাধারণ নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ এইটা একটা ভূমিকা করছে যে পশ্চিম পাকিস্তানি সরকারকে আমরা কেন ভোট দিব, তারা তো আমাদেরকে দেখে না। তাহলে এই জন্য কি হয়েছে, পরে আওয়ামী লীগ অনেক বড় আকারে হচ্ছে জয়লাভ করে। আচ্ছা, তো এরপরে হচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 2016 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমের, তোমরা কি আমাকে কেউ কিছু বলতেছো? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 2016 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমের মশাল বহন করেন। তাহলে হচ্ছে কি, এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে? তাহলে হচ্ছে ব্রাজিলের 2016 সালে অলিম্পিক গেম যেটা হয়েছিল রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছিল? মশাল বহন করছিল। তাহলে এই লাইনটা হচ্ছে কি তোমরা দাগায় ফেলো, এটা একটা ইম্পর্টেন্ট। এরপরে ধরো এনসিটিভির ওয়েবসাইট কি? এনসিটিভির ওয়েবসাইট হচ্ছে www.nctv.gov.pd। এরপর ব্যাংকিং কিভাবে হয়, যেমন এটিএম এর ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। এই জিনিসটা হচ্ছে গিয়ে আসতে পারে, ইম্পর্টেন্ট। মিস এরপরে হচ্ছে তোমার শিল্প সংস্কৃতিতে কিভাবে, যে হচ্ছে এই মিস লাইনটা যে এক সময় 1 সেকেন্ডের, হ্যাঁ বলো। মিস এখানে www.nctv.gov.bd, এখানে GOV, আরেক জায়গায় দেওয়া আছে GOV। এখানে ভুল দেয়া আছে, GOV হবে, বি না, ভি। গভর্নমেন্ট, গভটা আসছে কি, গভর্নমেন্টের শর্ট ফর্ম হচ্ছে গভ, তো এখানে ভি ম্যাম হবে, পাঠ্য বি বইতে না। কি কখনো ভুল হয়? পাঠ্য বই তো তোমার হচ্ছে প্রিন্টিং মিস্টেক হইতে পারে। তো এখানে প্রিন্টিং মিস্টেকই হয়েছে, দেখবে যে অন্য কোনো জায়গায় হচ্ছে গভ দেয়া আছে, ভি দেয়া আছে। এই যে বিটা ছিল, এই বিটা হবে না, সে হচ্ছে ভি হবে। তোমাদের হচ্ছে কি বিভিন্ন শর্ট ফর্ম থাকে, যেমন গভের, গভর্নমেন্টের শর্ট ফর্ম হচ্ছে গভ। তারপর হচ্ছে মিলিটারি, এটা মনে রাখো। দেখবা যে মিলিটারি, তোমরা যখন ক্যাডেট কলেজের রিলেটেড কোনো কিছুতে যাবা, তখন দেখবা কি army.mil.bd, মিল এরকম থাকে, ঠিক আছে? এই মিল ডট কেন আসে? মিল মানে হচ্ছে মিলিটারি, মিলিটারি শর্ট ফর্ম হচ্ছে মিল। সিমিলারলি গভর্নমেন্টের শর্ট ফর্ম হচ্ছে গভ, মানে এটা একটা সরকারি ওয়েবসাইট, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে এই নামটা দেখে। আচ্ছা, তারপরে এই যে অটোমেটেড টেলার মেশিন, যেখানে হচ্ছে 24 ঘন্টা যে কোনো সময় টাকা তোলা যায়, এই জিনিসগুলো হচ্ছে করলা। তারপরে 1 সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য 26টা ছবি তৈরি করা হতো। তোমরা এখনো করছো কিনা জানি না, খাতার এখন সময় নেই, এখন করার দরকার নেই, সময় যখন ফ্রি টাইম থাকবে পরীক্ষা শেষে তখন করো। যে হচ্ছে অনেকগুলা পেজ নিবা, পেজের একটা কর্নারে একটু একটু করে ছবি আঁকবা,
মানে ধরো একটা হাতের অল্প একটু অংশ আঁকলা, এরপর আরেকটা পার্ট আঁকলা, এরকম ভাবে প্রত্যেকটা পেজ যখন একসাথে তুমি টান দিবা, দেখবা দেখে মনে হবে ছবিটা নড়তেছে। তো অ্যানিমেশন হচ্ছে এই কনসেপ্টটা ব্যবহার করে করা হয়েছিল। তো 1 সেকেন্ডের একটা কার্টুন তৈরি করার জন্য টোটাল 26টা ছবি তৈরি করতে হতো। কিন্তু আইসিটি ব্যবহারের ফলে কি হচ্ছে, আমাদের এই জিনিসটা হচ্ছে আর এত কষ্ট করা লাগে না। আহ, আচ্ছা, এরপরে হচ্ছে সিসিটিভি। সিসিটিভির ফুল ফর্ম কি? সিসিটিভির ফুল ফর্ম হচ্ছে ক্লোজ সার্কিট টিভি। এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবা। এখানে তো আর তেমন কিছু নাই। আচ্ছা, জিপিএস। জিপিএস ব্যবহার কোথায় করা হয়? গাড়ি চালানোর ক্ষেত্রে জিপিএস ব্যবহার করা হয়। জিপিএস এর ফুল ফর্ম কি? জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল গ্লোবাল পজিশন পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে, তাহলে কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় নতুন জগতে পা দিয়েছিল? সেটা হচ্ছে কি এগুলা ইতে পেয়ে যাবে, মানে কম্পিউটার। অপটিক্যাল। অপটিক্যাল হ্যাঁ, ফাইবার। কম্পিউটার। এটা আমার একটু দেখতে হবে, মাঝে কোনো একটা লাইন হয়তো বাদ পড়ছে, ঠিক আছে, একটু পড়ে দেখো, কারণ আমি শিওর না, আমার মনে হচ্ছে অপটিক্যাল ফাইবার। ল্যান্ডফোন হবে। মিস ল্যান্ড ফোন হবে। ওটা ল্যান্ডফোন হওয়ার কথা। এটা ল্যান্ড ফোন হবে। ম্যাম এটা ল্যান্ডফোন হবে। আচ্ছা, ম্যাম তাহলে এটা কম্পিউটার ল্যান্ডফোন হবে। হইতে হবে। আমি হচ্ছে ওই লাইনটা স্কিপ করে গেছি মনে হয়। একটু বই দেখো, বইয়ের মধ্যে শিওর আছে। তো ওইটা দেখে তোমরা হচ্ছে একটু পড়ে নিও। লাইনটা মনে হয় স্কিপ করে ফেলছি, ল্যান্ডফোনও হইতে পারে। আর অপটিক্যাল ম্যাম ফাইবার কি বলো তো? হ্যাঁ বলো। কাচের অপটিক্যাল তৈরি ফাইবার কি? স্বচ্ছতন্ত্র। কি কি? কাচের তৈরি স্বচ্ছতন্ত্র। না না, আরেকজন কি জানি একটা কোশ্চেন করছে। অপটিক্যাল ফাইবার কি? ও আচ্ছা, অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের তৈরি সূক্ষ্ম তন্তু, যেটা বললো ওইটাই। ওইটা দেখতে এরকম থাকে। এই যে ধরো এরকম চিকন একটা ফাইবার। ফাইবার মানে কি? তন্তু। এই যে চিকন তন্তুটা আছে, সেই তন্তু দিয়ে কি হয়, এক দেশ থেকে আরেক দেশ, সমুদ্রের নিচে নর্মালি অপটিক্যাল ফাইবার গুলোকে রাখা হয়। তো ওইটার মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে তোমার হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার হয়। কিভাবে ইনফরমেশন ট্রান্সফার হয়? অপটিক্যাল মানে কি? আলো। মানে হচ্ছে আলোর, তো আলো কি করা হয়, বিভিন্ন ইনফরমেশনকে তোমার হচ্ছে আলোর মতো একটা সিগন্যাল দিয়ে পাঠানো হয়। তো আলো কি করে, ওই যে লাইটটা গেল, লাইটটাকে এরকম 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 করে তোমার হচ্ছে ইনফরমেশন পাস করে। তো যেহেতু আমি বলতেছি কি, আলো কি অনেক দ্রুত বেগে চলে না? আলোর বেগ হচ্ছে 3 কিলোমিটার। ইন্টু 10 to the power সেকেন্ডে প্রায় 8 3 মিটার লক্ষ পার কিলোমিটার। সেকেন্ড। তো হচ্ছে যেহেতু আলোর বেগ অনেক দ্রুত, তো এই আলোর বেগে তোমার কি হয়, অপটিক্যাল ফাইবারে এক একটা ইনফরমেশন পাস হয়, বা মানে তথ্য বিনিময় করা যায়। তো এই জন্য হচ্ছে অপটিক্যাল ফাইবারটা আমাদের এখন বর্তমানে ইউজ করা হয়। ঠিক আছে, এটাই অপটিক্যাল ফাইবার, যে কাঁচ জিনিসটা কাঁচ দিয়ে তৈরি এবং তার ভেতরে হচ্ছে তোমার আলো দেওয়া হয়। তো এই যে ইনফরমেশন পাস করার জন্য যে মাধ্যমটা, এটাকেই বলা হয় অপটিক্যাল ফাইবার। পরে কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? ইন্টারনেট। এটা হবে কি? ইন্টারনেট। ইন্টারনেট যদি না থাকতো, পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হতে পারতো না। তারপর এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটা? ব্যাংকিং এটিএম ব্যাংকিং। কার্ড ব্যবহার করা হয়। তারপর যোগাযোগ সহজ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবার। যোগাযোগ অপটিক্যাল করার ফাইবার। জন্য অপটিক্যাল ফাইবার। এরপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? এগুলা তোমরা নিজেরই অলরেডি এতদিন পড়ছো। এটাই তো হবে। এইগুলো আমি আর হচ্ছে করলাম না আজকে। পুরো আইসিটি বইটা হচ্ছে দেখাইতে হবে, তো আমি একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা, তো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি হয়েছে, পৃথিবীতে একটা বড় পরিবর্তন রাখা মানে শুরু হয়েছে। তো এটাতে সবচেয়ে বড় ভূমিকা কে রাখতেছে? সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে কি? কম্পিউটার। তো অপশনে যদি আসে যে সবচেয়ে বড় ভূমিকা কে রাখতেছে, তাহলে হচ্ছে অপশনে থাকলো কম্পিউটার, মোবাইল, অপটিক্যাল ফাইবার, টেলিফোন। কোনটা হবে? কম্পিউটার হবে অ্যান্সার। তাহলে কম্পিউটার। কম্পিউটারের মধ্যে তোমার হচ্ছে অনেক ধরনের কম্পিউটার আছে, যেমন সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, পিসি, স্মার্টফোন। এগুলোও কি আমাদের আসলে কম্পিউটারের এক একটা উন্নত রূপ। তো কম্পিউটার কিভাবে কাজ করে সেটা হচ্ছে, মেমোরি ইউনিট থাকে তোমার, মেইন কি? ইনপুট, প্রসেসিং, আউটপুট। ওই পাশে থাকে মেমোরি ইউনিট, এই পাশে থাকে কন্ট্রোল ইউনিট। মেমোরি ইউনিটের মধ্যে থাকে কি? র্যাম, রম, রিড অনলি মেমোরি, আর এটা হচ্ছে র্যাপিড অ্যাক্সেস মেমোরি। আর কন্ট্রোল ইউনিট কি? যেটাকে আমরা বলি সিপিইউ, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তো হচ্ছে ফার্স্টে আমার কি হয়তো ইনপুট হইতে হবে। এখন ইনপুট কোনগুলাকে বলতেছে, আউটপুট কোনগুলোকে বলতেছি। ধরো হচ্ছে আউটপুট কোনগুলো, যে তোমাকে দেখতে দিচ্ছে, ধরো একটা মনিটর। তারপরে মনিটর কি করে, সে হচ্ছে আমাদের দেখাচ্ছে, তাহলে কিছু একটা আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কোনগুলো, আউটপুট ডিভাইস কোনগুলো, এগুলো আমার দেখতে হবে। আর এটা খেয়াল করো যে কম্পিউটারের মূল অংশ কয়টি? মূল অংশ হচ্ছে 5টি: ইনপুট, আউটপুট, মেমোরি, প্রসেসর, কন্ট্রোল ইউনিট। তারপরে হচ্ছে তোমরা যারা কম্পিউটার
মনিটর দেখেছো বা ব্যবহার করেছো, মনিটরে দেখায় প্রিন্টারই কি করে, প্রিন্ট করে। তার এগুলা কি আমাদের হচ্ছে আউটপুট মাধ্যম। আর কোথায় সেভ থাকে ইনফরমেশন গুলা, সেগুলো হচ্ছে মেমোরির মধ্যে হচ্ছে সেভ থাকে। তারপর হচ্ছে যে কোনো কম্পিউটারকে সচল করতে আমার হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার ব্যবহার করতে হয়। হার্ডওয়্যার কোনগুলো? হার্ডওয়্যার হচ্ছে আমার ল্যাপটপের যে বডিটা, এইটা কিন্তু শুধু এই বডিটা দিয়ে তো আমার কোনো কাজ নেই। আমার কি করতে হবে, ওর ভিতর সফটওয়্যার লাগবে। যদি এই সফটওয়্যার হার্ডওয়্যার দুইটা মিলেই আমার কি হচ্ছে একটা কম্পিউটার আমি হচ্ছে সচল করতে পারবো। তারপর কম্পিউটার যন্ত্রপাতি গুলাকে কি বলে? হার্ডওয়্যার বলা হয়। তারপরে মেমোরিতে নির্দিষ্ট ধরনের উপাত্ত রাখতে হয়, ভিন্ন ভিন্ন কাজ করে প্রসেসরকে দিয়ে, সেগুলাকে কি বলা হয়? সফটওয়্যার বলা হয়। তোমরা একটু বইয়ের সাথে সাথে হচ্ছে গিয়ে ই করবা, দাগাই নিবা। দাগাই নিলে তোমাদের হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী সুপার কম্পিউটার থেকে বেশি শক্তিশালী। আচ্ছা, সুপার কম্পিউটার গুলার একটু নাম হচ্ছে ই করবা, ইন্টারনেট থেকে দেখবা যে প্রথম সুপার কম্পিউটার কোনটা ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আহ কম্পিউটার খেলা এগুলা হাবি জাবি কি করতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে কম্পিউটার কি করে, বিটের মাধ্যমে কাজ করে। বিট কাকে বলা হয়? বিটের মধ্যে তোমার দুইটা সংখ্যা আছে, 1 আর 0। কম্পিউটার আর কোনো সংখ্যা বা নাম্বার সিস্টেম বুঝে না, ও শুধুমাত্র 1 আর 0-র কাহিনী বুঝে। তাহলে কম্পিউটার কি বিটের মধ্যে কাজ করে? কম্পিউটার কাজ করে হচ্ছে আমাদের বাইনারি মাধ্যম দিয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে জিনিসটা দেখতেছো এখানে, এই জিনিসটাকে একটা কোডিং। কোডিং কেমনে শুরু হয়? তোমার ইনক্লুড স্টুডিও, এগুলো এত এখন দেখার দরকার নেই, জাস্ট এমনি হচ্ছে দেখে রাখো। এরপরে ইনপুট ডিভাইস কাদেরকে বলা হচ্ছে? যেমন কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওয়েবক্যাম, ভিডিও ক্যামেরা, এই প্রত্যেকটাকে আমাদের ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে জয়স্টিক। গেম যারা খেলো, গেম খেলার সময় কি হয়? জয়স্টিক ইউজ করতে হয়। সেই জয়স্টিক হচ্ছে কি আমাদের এক ধরনের ইনপুট ডিভাইস। তারপর ওএমআর মেশিন যেগুলো আছে, এরপর হচ্ছে বারকোড রিডার, মাইক্রোফোন, এগুলো কি আমাদের ইনপুট ডিভাইস। আর হচ্ছে ওএমআর এর ফুল ফর্মটা হচ্ছে তোমরা একটু দেখে নিবা, অপটিক্যাল মার্ক। অপটিক্যাল মার্ক রিডার। হচ্ছে র্যামের ফুল ফর্ম জানো? রিড অ্যাক্সেস মেমোরি। এখন র্যাম আর রম এর ডিফারেন্সটা তোমরা হচ্ছে একটা চার্ট বানাবো, ওরকমই মিস করতে হবে না র্যান্ডম যে, অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রোম হচ্ছে তোমার রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। কোনটা অনলি হচ্ছে মেমোরি। টেম্পোরারি আর কোনটা পার্মানেন্ট, সেই জিনিসটা। তাহলে র্যামে কি হয়? র্যামে স্থায়ী ভাবে থাকে না, যখন একটা জিনিস ইনপুট দিবা টেম্পারারি। আরেকটা কি হবে, আগেরটা মুছে যাবে। তো এটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রিড অনলি মেমোরিতে কি হয়? তোমার হচ্ছে স্থায়ী ভাবে তুমি রাখতে পারো জিনিসপাতি। আর একটা র্যামের মধ্যে তোমার কি হয়, 1 গিগা র্যামে 10 লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়। এরপরে আরেকটা হচ্ছে মানে মেমোরি ড্রাইভ হিসেবে কাজ করে তোমার হার্ড ডিস্ক ড্রাইভ। তো হার্ড ড্রাইভের ডিস্ক প্রতি মিনিটে 5400 থেকে 7200 বার পর্যন্ত সে ঘুরতে পারে। তো একটা স্টোরেজ ডিভাইস কি, সেটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তোমার হচ্ছে কি তো অনেক বেশি যদি জিনিসপাতি স্টোর করতে হয়, তথ্য যদি স্টোর করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করতে হয়। তারপরে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা হচ্ছে পেন ড্রাইভ যেটাকে আমরা বলি, সেটাও কি তোমার হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। এটাও এক ধরনের কি আমার হচ্ছে মেমোরি ডিভাইস বা হচ্ছে স্টোরেজ ডিভাইস। এরপরে আরেকটা জিনিস আছে এসএসডি বা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। যত তোমাদের হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন আছে, এই সবগুলা হচ্ছে কি করবে, মুখস্থ করে ফেলবা। তো হার্ড ডিস্ক যেহেতু একটু বড় জিনিস ছিল, এটার বিকল্প বিকল্প হিসেবে এখন হচ্ছে এসএসডি ইউজ করা হয়, মানে সলিড স্টেট ড্রাইভ। তো সেখানে তোমার হচ্ছে কিরকম পাওয়া যায়, যেমন হচ্ছে 128 জিবি, 256 জিবি, 512 জিবি, 1 টেরাবাইট, 2 টেরাবাইট, এরকম পর্যন্ত তোমার হচ্ছে থাকে। ইভেন কয়েকটা স্ট্যান্ড অ্যালোন এসএসডি মডেল আছে যাদের তোমার 4 থেকে 8 টেরাবাইট পর্যন্ত হয়। টেরাবাইট কি অনেক বড় একটা ইউনিট স্টোরেজ করার জন্য। এরপরে তোমার হচ্ছে আছে কি প্রসেসর, মাদারবোর্ড আছে। তো মাদারবোর্ড হচ্ছে কি আমাদের মেইন যেটাই বলে যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তোমার মাদারবোর্ড। তারপরে হচ্ছে এই বোর্ডের মধ্যে মিললে সবকিছু থাকে। এখানে কি থাকে? মেইন সার্কিট বোর্ড, সিস্টেম বোর্ড বা লজিক বোর্ডও বলা হয়। তাহলে যদি আসে যে মাদারবোর্ডের অপর নাম সিস্টেম বোর্ড, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। ওকে, তাহলে এটা হচ্ছে সত্য। সত্য। এছাড়াও কি এর নাম হচ্ছে মেইন সার্কিট বোর্ড বা হচ্ছে লজিক বোর্ড। ওকে, তো মাদারবোর্ডের উপর তোমার একটা ফ্যানও থাকে, ল্যাপটপে দেখবা মাঝে মাঝে শো শো আওয়াজ আসে, সেটাই ফ্যান থেকে আওয়াজ আসে। এরপর হচ্ছে প্রসেসর।
কয়েকটাই হচ্ছে দেখবা যে বিশ্বের কয়েকটা প্রতিষ্ঠান যারা প্রসেসর তৈরি করে তারা কারা: ইন্টেল, এএমডি, এনভিডিয়া, মোটোরোলা, এআরএম, আলতেরা। এই নামগুলো হচ্ছে মনে রাখতে হবে। ইন্টেল, আলতেরা, এএমডি, এনভিডিয়া, হচ্ছে মেলানক্স, তারপর হচ্ছে জিলিন, গিগস, এরকম টাইপের গুলো। তারপর হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস বলতে যে একটা বললাম যে মনিটর আমাদের এক ধরনের আউটপুট ডিভাইস। তারপর প্রিন্টার আছে, প্লটার আছে, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টাচ স্ক্রিন, এই সবগুলা কি আমাদের এক ধরনের আউটপুট ডিভাইস। আর টাচ স্ক্রিন কি? টাচ স্ক্রিন একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট দুইটাই। তারপরে বড় বড় ছবি, ব্যানার, পোস্টার ছাপানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? প্লটার ব্যবহার করা হয়। প্লটার। এরপরে হচ্ছে আসতেছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যার নিয়ে তো অলরেডি পড়ছি। সফটওয়্যার কোনগুলো? উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। আর এই লাইনটা দাগাও লিনাক্স। একদম লাস্টে, যেটা যে মুক্ত অপারেটিং সিস্টেম। লিনাক্স কি? লিনাক্স হচ্ছে আমাদের মুক্ত অপারেটিং সিস্টেম বলা হয়, মানে কোনো টাকা পয়সা লাগে না। এখন দেখবো উইন্ডোজ 10 হচ্ছে অফ করে দিছে, ঠিক আছে? তো হচ্ছে এই জিনিসগুলা যেহেতু মানে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে, এটা ফ্রি না, তো আমাদের কিনে নিতে হয় টাকা দিয়ে। তো উইন্ডোজ, ম্যাক, ম্যাক কিসে? আইওএস মানে অ্যাপল ইউজার যারা, বা এগুলা হচ্ছে কি, ম্যাক হচ্ছে ওই রিলেটেড। আর উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট যারা ইউজ করে, মানে এটা। আর লিনাক্স কি? লিনাক্স একদম ফ্রি। পৃথিবীর যে কোনো মানুষ হচ্ছে লিনাক্স একদম ফ্রি অ্যাক্সেস করতে পারে, কিন্তু লিনাক্স একটু কমপ্লেক্স ব্যবহার বিধি। তুমি ওটা ইউজ করা শুরু করলে তখন হচ্ছে সহজ হয়ে যায়। তারপরে অ্যান্ড্রয়েড আছে, আইওএস, ক্রোম ওএস, তারপর হচ্ছে কাইওএস। এই জিনিসগুলা আমাদের কি, এক ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো ল্যাপটপের জন্য ইউজ করা হয় কি? উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। আর স্মার্টফোন, ট্যাবলেট, প্যাড, এদের জন্য অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ক্রোম এস, কাইওএস। ঠিক আছে? তো এটা হচ্ছে করে রাখবা, যে যদি তোমার কোশ্চেন আসে যে ট্যাবলেটে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করা হয়, এটা কি সত্য না মিথ্যা? সত্য। 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 মিথ্যা। ট্যাবলেটে অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। আমি কি বলছি? ট্যাবলেটে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ব্যবহার করা হয়। এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা। কারণ ট্যাবলেট, স্মার্টফোন, প্যাড, এদের জন্য ইউজ করা হয় কি? অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যান্ড্রয়েড। উইন্ডোজ, ক্রোম ওএস, মানে উইন্ডোজ ক্রোম ওএস। ঠিক আছে? এটা কিন্তু শুধু উইন্ডোজ নয়, এই যে এরকম ক্রোম ওএস। আর এটা হচ্ছে উইন্ডোজ অন্য আরেকটা। আর হচ্ছে কাইওএস ব্যবহার করা হয়। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে তোমার দুই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার, আর একটা হচ্ছে কি কাস্টমাইজড সফটওয়্যার। তো কাস্টমাইজ মানে হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে তোমার করতে হয়। আর লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা? ওয়ার্ড প্রসেসর। তোমরা দেখবে প্রত্যেকের ওয়ার্ড প্রসেসর থাকে, ওগুলো হচ্ছে করে দিবা। তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার তোমাদের আছে। তো এই যে ওয়ার্ড প্রসেসরের সফটওয়্যার তোমার এখানে দেখাচ্ছে। তারপর পেইন্ট বলে একটা অপশন আছে কম্পিউটারে, দেখবা সেটা কি ছবি আঁকার সফটওয়্যার, গেম খেলার সফটওয়্যার, মানে আমরা যা যা করি কম্পিউটারে বা ল্যাপটপে, এই সবগুলোকে এক এক ধরনের সফটওয়্যার দিয়ে আমরা করি। এরপর হচ্ছে ল্যান্ডফোন এবং মোবাইল ফোন। তো মোবাইল ফোনে হচ্ছে কি আমাদের এখানে ভাবি যে এগুলো তোমরা সবাই জানো, যে তারের, যেটা ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনে কি তার দরকার হইতো, বাট মোবাইল ফোন কি ওয়্যারলেস, মানে হচ্ছে তার ছাড়া, যেটাকে বেতার বলা হয়। তারপরে মোবাইল আছে, মডেম আছে। মডেম কি? মডেম এমন একটা যন্ত্র যেটা কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট এগুলা কি করে? ইন্টারনেটের সাথে যুক্ত করে। এখন তো ওয়াইফাই অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। আগে যখন আমাদের ওয়াইফাই অ্যাভেলেবল ছিল না, তখন আমরা কি মডেম ব্যবহার করতাম। বা ধরো আমরা ফোনে কি ইউজ করি? ডাটা ইউজ করি। তো ডাটা তো ডিরেক্ট কম্পিউটারের সাথে অ্যাড করা যায় না, সেখানে কি হয়? মডেম ইউজ করি। মডেম ইউজ করে ইন্টারনেটে হচ্ছে কি সবকিছু যুক্ত করা যায়। তারপর স্যাটেলাইট আছে, এই লাইনটা এটা হচ্ছে 12 মে 2018 সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1, এখন এটার নাম চেঞ্জ হয়েছে, নাম হয়ে মনে হয় বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ। এরপরে অপটিক্যাল ফাইবার কি? এই যে সরু তন্তু বা ফাইবার, যেটার মধ্যে আলোর মতো তোমার করা হয়। এই জিনিসটা পড়লেই তোমরা অপটিক্যাল ফাইবার নিয়ে ডিটেল হচ্ছে জানতে পারবে। এরপরে তৃতীয় চ্যাপ্টার,
আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটারের যে প্রসেসর থাকে তাকে ঠান্ডা করার জন্য কি করা হয়? ফ্যান লাগানো হয়। এরপরে আইসিটি তোমার হচ্ছে মনিটর পরিষ্কার কেমনে করতে হয়? সুতি কাপড় দিয়ে। এখানে জাস্ট নর্মাল কয়েকটা হচ্ছে বলছে যে আমরা মনিটর কয় ধরনের হতে পারে, দুই ধরনের, একটা হচ্ছে এলসিডি আর একটা এলইডি। ঠিক আছে? তো এলসিডি বা এলইডি এই ধরনের মনিটর পরিষ্কারের জন্য ধরো একটা এরকম মাঝে ফানি একটা ভিডিও ছিল যে একটা মহিলা সে ল্যাপটপ ধুয়ে শুকাইতে দিচ্ছে। তো এগুলো যদি করো, এভাবে যদি ল্যাপটপ পরিষ্কার করা হয় তাহলে আর ল্যাপটপ বেঁচে থাকার দরকার নেই, ওই হচ্ছে নষ্টই হয়ে যাবে। তো হচ্ছে গিয়ে মনিটর পরিষ্কার কি দিয়ে করতে হবে? সুতি কাপড় দিয়ে মনিটর পরিষ্কার করতে হয়, বা খুলে টুলে এগুলা কোনো কিছু করার দরকার নেই। তো গ্লাস ক্লিনার বা এই ধরনের এগুলা যদি না থাকে তাহলে 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিলে সেটাকে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা যায়। আর কম্পিউটার বা ইলেকট্রনিক জিনিসগুলো যেহেতু হচ্ছে পানি বা তরল পদার্থ, মানে যেহেতু ইলেকট্রিক, তাই পানি বা তরল এগুলো কোনো কিছু আশপাশে না রাখাই ভালো। আর যদি বাই চান্স ঢুকে যায় তাহলে কম্পিউটার বন্ধ করে ফ্যানের নিচে হচ্ছে রেখে দিতে হবে যাতে শুকায় যায়। তারপরে ধুলাবালি থাকে। ধুলাবালি হচ্ছে যখন এই যে বললাম যে প্রসেসরের উপর ফ্যান লাগানো থাকে, ওই ধুলা যখন প্রসেসর টেনে নেয় তখন কি হয়? ক্লগ হয়ে যায়, আটকায় যায়। তো সেটাও কি করে? ক্ষতিকর। তো আলটিমেটলি হচ্ছে গরম হয়ে উঠতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু দোকানে টোকানে নিয়ে খুলে টুলে পরিষ্কার করতে হবে। তো কিবোর্ড কেমনে পরিষ্কার করতে হয় এগুলা আসলে এর কিছু না, এগুলা একটু নিচে পড়ে নিতে হবে যে কিভাবে এই করতে হয়। কিবোর্ড মুছে নিতে হয়। কটন বাডের আশপাশে যে জিনিসগুলো আছে কটন বাড দিয়ে এগুলা ক্লিন করতে হবে। মাউসেরও তোমার এই যে চিপা চাপা আছে এগুলো তোমার কি করতে হয়? কটন বাড দিয়ে ক্লিন করতে হবে, বা একটা কাপড় দিয়ে পরে মুছে ফেলতে হবে। এখন যেটা আসে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কিভাবে করবা। সফটওয়্যার কি আমাদের ভাইরাস অনেক সময় চলে আসে। তো ভাইরাস যাতে না আসে সেই জন্য কি করতে হয়? আমাদের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয়। তো কম্পিউটার ভাইরাস কি কি ধরনের হইতে পারে সেই জিনিসটা হচ্ছে, যেমন হচ্ছে ম্যালওয়্যার আছে, তারপরে এরকম বিভিন্ন ভাইরাসের নাম তোমরা হচ্ছে নেট থেকে পড়বা। আর কিছু অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে কি তোমরা মনে রাখবা। এরপরে এখানে কম্পিউটারে কিভাবে বসে কাজ করতে হয় সেটা, অনেক সময় ঝুঁকে বসলে বা অন্যরকম করে বসলে কি হয়? আমাদের সুবিধা হয়, বা দেখবা যে পিঠে ব্যথা করতেছে অনেকক্ষণ কম্পিউটার নিয়ে বসে থাকলে। তো বসারও হচ্ছে সঠিক ভঙ্গি আছে। তারপরে ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা ধরো এখন অনেকে কি হয় এডিক্ট হয়ে যায়, তাই না? আমাদের বিভিন্ন ধরনের তোমার মনে করো যে সোশ্যাল মিডিয়া আছে বা সামাজিক মাধ্যম যেগুলোকে বলি, অনেকে কম্পিউটার ভিডিও গেম খেলে। তো এই জিনিসগুলা কি হয় আমাদের রিয়েল লাইফের, অনেক সময় দেখবে যখন আর একটু বড় হবে, নিজেদের যখন ফোন হবে, দেখবে বা বড়দেরকে এখন একটু অবজার্ভ করলে, ধরো একসাথে অনেকে মিলে বসে আছে, কিন্তু দেখতেছো কি বড়রা একসাথে হইলেও তারা ফোন টিপতেছে। এই যে জিনিসটা হয় কেন, যে তুমি এখন সামনাসামনি যে আমরা সামাজিক একটা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে, এই জিনিসগুলো কি হয় আমাদের কম্পিউটার, কম্পিউটার না ঠিক মানে এই তথ্য প্রযুক্তির ব্যবহার এত সহজলভ্য হয়ে গেছে যে আমরা এডিক্টেড হয়ে যেতেছি। এডিক্টেড হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? আমরা অসামাজিক হয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো হচ্ছে একটু প্রবলেমেটিক। আমরা ফোন ব্যবহার কমাই দিব। আমরা চেষ্টা করব যাতে হচ্ছে রিয়েল লাইফে বেশি থাকতে পারি ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকার থেকে। তো এখানে এই লোকের ছবি দিছে, এখানে দেখো অনেকগুলা খারাপ খারাপ জিনিস বোঝা যাচ্ছে। যে যে পাশে আমরা কি বলছি, কম্পিউটারের আশেপাশে তোমার হচ্ছে ফালানো যাবে না, পানি টানি রাখা যাবে না, তরল বস্তু রাখছে। এখানে হচ্ছে একটা কানেকশন যে দিছে, কানেকশনটাও একটা ফালতু কানেকশন দিছে। তারপরে অনেক অপরিষ্কার অবস্থায় আছে। এই সবকিছু আর কি ঝামেলা। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? 220। তারপরে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? বৈদ্যুতিক সংযোগ নিয়ে সতর্ক থাকা উচিত। তারপরে মনিটর পরিষ্কারের জন্য ফার্স্টে কি পরিষ্কার করতে হবে? বলছে কি নরম সুতি কাপড় দিয়ে আগে হচ্ছে ক্লিন করে নিতে হবে। হার্ডওয়্যার পরিষ্কারের সময় শুরুতে কোন কাজটি করতে হয়? হার্ডওয়্যার যখন কম্পিউটারের পরিষ্কার বৈদ্যুতিক করবে, সংযোগ বিচ্ছিন্ন করা। হ্যাঁ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা। আচ্ছা, তোমরা কি এখনো শব্দটা পাচ্ছো? না মিস, আচ্ছা ম্যাম অন্যরকম শব্দ পাওয়া যাচ্ছে, মানে বাসা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে গিয়ে প্রসেসিং বা হচ্ছে লেখালেখির যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং সেটা নিয়ে আমরা একটু পড়ি। তো প্রসেসিং মানে প্রসেস করা, এই সেই। আগে কি হতো? টাইপরাইটার ব্যবহার করা যেত। তো টাইপরাইটার কি ছিল? টাইপরাইটার দিয়ে তুমি যখন লিখতা, যদি বাই চান্স একটু ভুল হয়ে যেত তখন পুরাটা ফালাই দিয়ে আবার নতুন করে শুরু করতে হতো। বাট বর্তমানে হচ্ছে কি যেটা আমাদের ডিফারেন্স সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ইউজ করে আমরা কি করতে পারি? এডিট করতে পারি। কোথাও একটা ভুল করলো ওটা মুছে দিয়ে আবার একদম শুরু থেকে শুরু করার দরকার পড়ে না। তো এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের একটা মানে ভালো দিক। আরেকটা যেটা লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় পার্থক্য হচ্ছে সংরক্ষণ করা। হাতে কোনো কিছু একটা তুমি লিখলা, হারাই ফেলতে পারো, বাট ওয়ার্ড প্রসেসরে সংরক্ষণ করাকে অনেক সহজ।
অথবা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট হইলে তুমি সেটাকে পেন ড্রাইভে বা সিডিতে কপি করে রাখতে পারবা, অন্য কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু লেখালেখির ক্ষেত্রে এরকম হয় না। তাহলে এই লাইনটা হচ্ছে তোমরা একটু দাগাও, যে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা আগেই পড়ে আসছি যে সফটওয়্যার দুই ধরনের, অ্যাপ্লিকেশন আর হচ্ছে প্যাকেজড। তো ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কি এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো যদি কেউ হচ্ছে গিয়ে টাকা না দিয়ে, এগুলা কি টাকা দিয়ে কিনতে হয়, যদি কেউ বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সংগ্রহ করতে চায় তাহলে তার কি করতে হবে, অন্য একটা সফটওয়্যার নিতে হবে যেটাকে বলা হয় কি ওপেন ওপেন অফিস রাইটার। তো এখানে বিভিন্ন ওয়ার্ড প্রসেসরের নাম দেয়া, এই জিনিসগুলো হচ্ছে কোনটা পেইড কোনটা ফ্রি একটু খেয়াল রাখবা। পেইড হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড, ফ্রি হচ্ছে লিব্রে অফিস। অনলাইন যেগুলা সেগুলো হচ্ছে গুগল ডক্স অথবা অফিস 365। অফিস 365 এও টাকা দেয়া লাগে, তুমি একটু নির্দিষ্ট পরিমাণ ইউজ করতে পারবা, এরপরে হচ্ছে কি এক্সট্রা আরো ফিচার ইউজ করার জন্য তোমার টাকা দিয়ে পে করতে হবে। আচ্ছা, ওয়ার্ড প্রসেসরের কাজ কি, ফার্স্টে কি করতে হবে, ক্রিয়েট, কিছু একটা লিখতে হবে, এডিট করতে হলে এডিট করবা, সেভ করবা, প্রিন্ট করবা। এটাই হচ্ছে তোমার ওয়ার্ড প্রসেসরের একটা ফ্লো চার্ট। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসরে তুমি যদি ভুলভাল কিছু লিখো সে তোমাকে দেখাবে যে তুমি বানানটা ভুল করতেছো, লাল হয়ে থাকবে, সেটা দেখে বুঝবে যে বানান ভুল হয়েছে বা পাঞ্চুয়েশন ভুল দিছো। তো এই জিনিসগুলো কি হয়, ওয়ার্ড প্রসেসর হচ্ছে মানে ইজিলি তুমি ক্লিন করতে পারবা। তো ওই যে মিস এখানে একটা ভুলভাল লেখা লিখছিল, এটাকে নতুন করে এখানে লিখছে। হ্যাঁ বলো। মিস আমাদের কি পরীক্ষায় ফ্লো চার্ট আসতে পারে? ফ্লোচার্ট হচ্ছে এভাবে হয়তো বলবে না যে ফ্লোচার্ট লিখো, কিন্তু এমসিকিউ এ দিয়ে দিতে পারে যে ওয়ার্ড প্রসেসরে কিভাবে কাজ করে। তখন সেখানে হয়তো দিল ক্রিয়েট, সেভ, প্রিন্ট, সেকেন্ড অপশনে দিল এডিট, প্রিন্ট, ক্রিয়েট, মানে এলোমেলো করে একটা ফ্লোচার্ট কি হচ্ছে লিখে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে ফ্লোচার্টটা একটু খেয়াল রাখতে হবে যে কোনটার পর কোনটা আসতেছে। এরপরে হচ্ছে এখানে নতুন ফাইল খোলা লেখা কিভাবে করতে হয়, এই জিনিসগুলো অলরেডি তোমার, আমার মনে হয় যে ল্যাপটপ যদি থাকে তোমাদের কাছে এটা তোমরা একটু করে দেখতে পারো। যে ফার্স্টে আমাদের পাওয়ার অন করতে হবে অবশ্যই, তারপরে হচ্ছে একটা আইকন থাকে, ছোট ছবি, এইগুলা এখান থেকে ওরকম কিছু আসার কথা না। শিফট কি চাপলে, আচ্ছা এই জিনিস খেয়াল রাখবা যে শিফট কি, যদি তোমরা হাতের লেখা বড় করতে চাও তাহলে শিফট কি ধরে তারপরে যদি লিখো তাহলে সেটা বড় হাতের লেখা হবে। আর যদি চাও সবগুলা লেখা বড় হাতের হবে তাহলে ক্যাপস লক, ক্যাপস চাপ দিবা, তাহলে হচ্ছে সব লেখা হচ্ছে তোমার বড় হাতের আসবে। আর যদি নির্দিষ্ট কোনো অক্ষরকে তুমি বড় করতে চাও তাহলে শিফট চাপ দিবা, এরপরে লিখবা। তারপর যদি স্পেস দিতে চাও স্পেস বার চাপতে হবে। এখানে যে এই যে ক থেকে ও পর্যন্ত তোমার পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো একটু দেখবা, যে ডিলিটে চাপলে কি হয়, ব্যাক স্পেসে চাপলে কোন অংশ মোছা যায়, তারপর কন্ট্রোল অল্ট ফাংশন এগুলা দিয়ে কি করা যায়, এগুলা হচ্ছে একটু তোমরা খেয়াল রাখবা। বাট এই যে 5টা পয়েন্ট এগুলো একটু মনে রাখবা। এরপরে হচ্ছে কম্পিউটার সেভ করা। আচ্ছা, তো সেভ যেটাকে করো সেটার হচ্ছে একটা ফাইল আকারে সেভ হয়েছে, ফাইলের একটা নাম দিতে হয়। তারপরে ফাইল সেভ করার পর সেটা কোথায় সংরক্ষিত হয়, সেটা হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষিত হয়ে যায়। এরপর কাজ শেষ হয়ে গেলে এক্সিট হচ্ছে তুমি চাপ দিবা, ওপেন মেনু এগুলা করবে, ওকে এগুলো কোনো প্যারা নেই। আচ্ছা, এই যে লাইনটা আছে, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ, এই জায়গায় হচ্ছে তোমার মানে টোটাল 26টা লেখাই মানে অক্ষরই চলে আসে, ইংলিশের যে 26টা বর্ণমালা, এই 26টা বর্ণমালা এই একটা লাইনেই চলে আসে। গুনে গুনে দেখবা, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ। তারপর কোন সফটওয়্যারের মাধ্যমে লেখালেখির কাজ করা যায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে যেটা বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এন্টার কোথায় ইউজ করা হয়, এন্টার ইউজ করা হয় হচ্ছে তোমার এক আর্টসেলকে এক লাইন লাইন নিচে নিচে নামাইতে। নামাতে। এরপর রিবন কি, রিবন হচ্ছে তোমার উপরে একটা কাজের ছোট ধরন চিকন ধরনের অনুযায়ী থাকে, কমান্ড কমেন্ট কমান্ড তালিকা। তালিকা যেটা, হ্যাঁ কমান্ড তালিকা। এরপরে ফাইল বাটন ব্যবহার করে কি করতে হয়, ফাইল তুমি যদি ওপেন। পুরাতন ফাইল খুলতে হয় তাহলে কি ওপেন দিবা, আর যদি নতুন করতে চাও তাহলে নিউ দিতে হবে। হ্যাঁ বলো, কিছু বলছে আমি জানি না। এরপর হচ্ছে ইন্টারনেট পরিচিতি। এই যে এখানে দেখো, এখানে ঠিক ওয়েবসাইটটার নাম দেয় www.nctv.gov.bd। এরপর MP3 দিয়ে তোমার হচ্ছে ডাউনলোড করা যায়, গান ডাউনলোড করা যায়। উইকিপিডিয়া কি, উইকিপিডিয়া হচ্ছে একটা বিশাল বিশ্বকোষ যেটাতে তুমি যে কোনো ধরনের ইনফরমেশন পাবা, তুমি চাইলে ওটা এডিটও করতে পারো, ইও করতে পারো। বাট উইকিপিডিয়া কোনো ট্রাস্টেড সোর্স না, সেখান থেকে তুমি হচ্ছে নিতে পারবা না।
তারপর এখানে নেটওয়ার্ক আছে, ঠিক আছে? তো ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, ইন্টারনেট মানে কি? ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক সেটা হচ্ছে 1969 সালে প্রথম ইন্টারনেট তৈরি হয়েছে। তো এই প্রথম ইন্টারনেটে মাত্র 4টা কম্পিউটার কানেক্টেড ছিল। তো ওই ইন্টারনেটে এখন কি হচ্ছে, কোটি কোটি কম্পিউটার দিয়ে হচ্ছে তোমার তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে ওয়েবসাইট কাদেরকে বলতেছে? ওয়েবসাইটে হচ্ছে সবকিছু তথ্য সাজানো থাকে, তুমি যে কোনো কিছু খুঁজে পাইতে পারো, এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে ওয়েবসাইট। তো কি বিভিন্ন ওয়েবসাইটের হচ্ছে বিবিসি, তো বিবিসির কি www.bbc.com, bdjobs.com, muktopad.gov.bd, www.tigerphilip.com, এটা কি তোমার হচ্ছে বিসিবির ওয়েবসাইট। শিক্ষক বাতায়ন, নাসা, এরকম প্রত্যেকেরই কি হয়, তোমার আলাদা আলাদা করে বিভিন্ন ওয়েবসাইট থাকে যেখানে ওদের সবকিছু গোছানো থাকে। এরপরে আছে কি ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিন। তো এই যে যে মুহূর্তে ব্রাউজার গুলো বেশি ব্যবহার করা হয়, ব্রাউজার কোনগুলা, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, মাইক্রোসফট এজ, সাফারি, এই জিনিসগুলা কি আমার হচ্ছে ওয়েব ব্রাউজার। তো এই কিছু ওয়েব পোর্টালের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে একটু দেখবা, যে দর্শনীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এদের কোনটার ওয়েব পোর্টাল কি, সেটা আর কোনো কিছু না। সার্চ ইঞ্জিন কোনগুলা? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, বিং। তো সার্চ ইঞ্জিন আর হচ্ছে যেটা ওয়েব ব্রাউজার, এই দুইটার মধ্যে একটু হচ্ছে কি ডিফারেন্স হচ্ছে খেয়াল রাখবা। এরপরে তোমার, আচ্ছা গুগল সার্চ ইঞ্জিন তো জানি, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং অলরেডি বলেই দিছি। আচ্ছা, তাহলে আইসিটি বই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ দিছি, ঠিক আছে? তো পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের নেটওয়ার্ক, এই যে বিশাল নেটওয়ার্ক, সেটা কি ইন্টারনেট। ইন্টারনেট কত সালে শুরু হয়? 1969 সালে। 1970 ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে সার্চ বের করতে ইঞ্জিন, কি ব্যবহার করা হয়? আহ সার্চ সার্চ ইঞ্জিন, ইঞ্জিন জিন। এরপরে হচ্ছে তথ্যের মহাসরণী কাকে বলা হয়? ইন্টারনেট, ইন্টারনেটকে বলা হয় ওয়েবসাইট তথ্যের মহাসরণী। তারপরে ইন্টারনেটকে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বলার কারণ কি? 2 নম্বরটা। অসংখ্য কম্পিউটারের সাথে যুক্ত। তারপর হচ্ছে এটাই হচ্ছে তোমার ইন্টারনেট কানেক্টেড নেটওয়ার্ক বলার কারণ, কারণ অনেকগুলো কম্পিউটারের সাথে যুক্ত। কিনতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আইসিটি বই মোটামুটি আমি ই করছি। এখন একটা ক্লাসে লাইন বাই লাইন তো ধরে যাওয়া সম্ভব না, এই কারণে অনেক লাইন হয়তো বাদ পড়বে, অনেক কিছু হবে। তোমাদের কাজ হবে কি লাইন বাই লাইন পড়া, আর যে লাইনগুলো আমি আজকে বলে দিছি সেইগুলো তো হচ্ছে তোমরা একটু লিখবাই হ্যাঁ, ভালোভাবে। জি ম্যাম। হ্যাঁ বলো। বলতেছিলাম যে কোনো কোনো ওয়েবসাইটের শেষে .com, তারপর ওই তো শেষে ORG, gov.bd, GOB, গভ, এরকম থাকে না? ওগুলোর মধ্যে পার্থক্য কি ম্যাম? ORG মানে কি, গভ মানে কি, গভ মানে কি? আচ্ছা, ওআরজি দিয়ে তুমি বলবা যে এটা অর্গানাইজেশন, একটা যে কোনো অর্গানাইজেশনের ওয়েবসাইট হচ্ছে ওইটা। গভ দিয়ে বোঝায় সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইট, যেমন আমাদের গুলা দেখবা gov.bd, তার মানে কি বাংলাদেশ গভর্নমেন্টের সরকারি একটা ওয়েবসাইট হচ্ছে ওইটা। তারপরে ধরো আমি যেটা বললাম mil.bd, মানে কি বাংলাদেশ মিলিটারির একটা ওয়েবসাইট হচ্ছে এটা। তো এগুলো হচ্ছে বিভিন্ন শর্ট ফর্ম, বুঝছো? গভ ম্যাম মানে তাহলে কি গ্লোবাল বাংলাদেশ? GOB। .com মানে কি ম্যাম? আর ডট কম হচ্ছে ইন জেনারেল, তুমি যে কোনো কিছু একটা বানাইলে ওইটাই হচ্ছে ডট কম হিসেবে আসবে। বাট তুমি যদি স্পেসিফাই করে দিতে চাও যে এটা কিসের ওয়েবসাইট, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে .gov.bd, বা হচ্ছে ক্যাডেট কলেজ হলে তোমার সিসি, এরকম ধরনের আসে, মিস, এই টাইপের বিভিন্ন থাকে। হ্যাঁ বলো। .com এর কোনো ফুল মিনিং আছে? কমার্শিয়াল ডট কম এর ফুল মিনিং আছে কোন একটা, দাঁড়াও আমি একটু দেখে বলি, কারণ আমার জানা নেই এখন, দেখে কমার্শিয়াল বলতেছি। ম্যাম, ইউটিউবে কোনো ওয়েবসাইটে যখন লিংক দিয়ে www.worldwideweb। ওখানে লেখা থাকে যে HTTPS, এটার পুনরূপ কি? হাইপার টেক্সট হ্যাঁ, ডট ট্রান্সফার কম হচ্ছে প্রোটোকল কমার্শিয়াল। আচ্ছা কি বলে আমি বুঝিনি, আবার বলো। HTTPS এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। ম্যাম বাংলাদেশের শর্ট ফর্ম কি বিডি? হ্যাঁ, বাংলাদেশের শর্ট ফর্ম বিডি। তুমি যখন ডোমেইন নাম দিচ্ছ তখন তোমার বিডি দিতে হবে। আর এমনিতে যখন আমরা এমনি বলি তখন হচ্ছে বান, মানে বিএএন, যেটা বাংলাদেশ ওরকম ভাবে বোঝায়, বাট নর্মালি হচ্ছে বিডি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? তাহলে আর কোনো কোশ্চেন নাই, ক্লাস টাইম অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে।
তোমরা হচ্ছে টায়ার্ড হয়ে গেছো মনে হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই পড়াশোনা করো ঠিক মতন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।